আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথান্টিক্স সলিউশনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সব সময় তোমাদের সাথে। আজ আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্নের সমাধান। তো চলো শুরু করা যাক তাহলে। তো তোমরা যারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখো তারা সকলেই জানো যে আমরা একটা অনুশীলনের অঙ্ক শেষ করার পরে সেই অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করি এবং আশা করি পরীক্ষাতে আমরা যেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করি তার মধ্যে থেকেই আসবে। তোমাদের গাইডে কিন্তু অতিরিক্ত অনেক এমসিকিউ দেওয়া আছে, অতগুলো আসলে পড়া লাগবে না। আমরা যেগুলো তোমাদের শেখাচ্ছি এগুলোর মধ্যেই পরীক্ষায় আসবে, নিয়ম একই থাকবে, দেখা যাচ্ছে যে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। তো তোমাদের পরীক্ষায় দুই একটা ব্যতিক্রম বাদে আশা করি এই নিয়মের মধ্যেই আসবে। তোমরা আমাদের এই ক্লাসটি খুবই গুরুত্বের সাথে করবা যাতে পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন নিয়ে কোনো সমস্যা না হয়। তো আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নে চলে যাব। তো প্রথম এমসিকিউতে দেখো কি দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে দশমিক ভগ্নাংশের কয়টি অংশ থাকে। দশমিক ভগ্নাংশটা কীরকম তোমরা সকলেই জানো। তো মনে করো দশমিক ভগ্নাংশটা এরকম হয়, দশমিকের পূর্বে কিছু সংখ্যা থাকে, দশমিকের পরে কিছু সংখ্যা থাকে। তো এটাকে বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই যে দশমিক ভগ্নাংশের পূর্বে যে অংশ এটাকে বলা হচ্ছে অখণ্ড বা পূর্ণ অংশ। তোমরা প্রতিটা বিষয় কিন্তু ভালো করে শিখবা, কারণ এখান থেকেও প্রশ্ন হতে পারে। তাহলে দশমিক ভগ্নাংশের পূর্বের অংশটাকে কি বলা হচ্ছে? অখণ্ড অথবা পূর্ণ অংশ। এবং দশমিকের পরে অর্থাৎ ডান সাইডের অংশকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে দশমিক অংশ। তাহলে আমরা বুঝলাম দশমিক ভগ্নাংশের দুইটা অংশ থাকে, দশমিকের পূর্বের একটা অংশ, দশমিকের পরে একটা অংশ। দশমিকের পূর্বের অংশ বলা হয় অখণ্ড বা পূর্ণ অংশ, দশমিকের পরের অংশ বলা হয় দশমিক অংশ। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে দিতে পারবো যে দশমিক ভগ্নাংশের কয়টি অংশ থাকে? দুইটি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে। এখানে বলছে দশমিক বিন্দুর এক জোড়া শূন্যের জন্য বর্গমূলে দশমিক বিন্দুর পরে কয়টি শূন্য দিতে হয়। আমরা কিন্তু শূন্যযুক্ত কিন্তু বর্গমূল করেছি। তো দশমিক বিন্দুর এক জোড়া শূন্যের জন্য কিন্তু বর্গমূলে একটা শূন্য দেওয়া হয়। কি রকম আমি তোমাদের একটু দেখাই। তো মনে করো প্রশ্নটা আছে 0.0056। তো এখন আমাদের কাজ কি? জোড়া করা। তো আমরা দুইটা মিলে একটা জোড়া করলাম। এই যে পূর্বে দশমিক, এই দশমিকের জন্য একটা দশমিক পাশে, পরে এই যে এক জোড়া শূন্য, এই দুইটা শূন্যর জন্য এখানে একটা শূন্য নিতে হয় এবং এই দুইটা শূন্য এখানে বসে যায়। পরের জোড়াটা আমরা নামিয়ে আনবো, এরপরে এখানে যে সংখ্যা নেব সেটার বর্গ করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা দুইটা শূন্যর জন্য কয়টা শূন্য নিলাম? একটা শূন্য। তাহলে আমরা বলতে পারি যে ক নম্বরটা সঠিক উত্তর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, এটা মনে রাখবা। আমরা পরবর্তী এমসিকিউটা লক্ষ্য করি। তো দেখো 3 নম্বর বলছে 0.9 এর বর্গ কত। তো এখানে কিন্তু অপশন ছিল, আমি অপশন দিই নাই, কারণ এই ধরনের অঙ্ক আমরা অপশন দেখব না, একবারে এটার বর্গ করব, বর্গ করে যে উত্তর হবে সেটা বসাবো। তো 0.9 এর বর্গ মানে কি? 0.9 এর উপরে স্কোয়ার, বর্গ মানে আমরা জানি সেটার উপর স্কোয়ার। তাহলে এটা যদি স্কোয়ার করি, এই যে দশমিকের পূর্বে এটার কোনো কাজ নেই, দশমিক 0ই হচ্ছে। এবার 9 এর যদি স্কোয়ার করি, 9 গুণিত 9 কত হয়? 9 নং 81 হয়। তাহলে আমরা পেলাম কত? 0.81। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। 4 নম্বর এমসিকিউটা লক্ষ্য করি। 1.21 এর বর্গমূল কত। তো এর বর্গমূল মানে কি? আমরা ভাগের সাহায্যে এটা বর্গমূল করে দেখতে পারি যে এর বর্গমূল কত হয়। এখানে কিন্তু অপশন ছিল, আমি দিই নাই। তো তোমাদের পরীক্ষায় 1.21 এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা দিতে পারে, কিন্তু সেটার বর্গমূল করার পদ্ধতি একই রকম। এই যে পূর্বেরটার মতো বর্গ করার পদ্ধতি কিন্তু একই রকম, কিন্তু সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে। তো আমরা একটা শিখলেই সবগুলো কিন্তু পারবো। তো আমরা দেখি 1.21 এর বর্গমূল কত হয়। তো দেখো আমরা লিখে নিলাম 1.21। তো এখন আমাদের কাজ কি? জোড়া করা। ডান দিক থেকে 2 ঘর, তারপরে যেটা থাকবে সেটার উপর জোড়া বসিয়ে দিলাম। এখানে যে সংখ্যা নেব তার বর্গ এখানে নেব। এখন আসলে বিস্তারিত শেখানোর সময় না, আমরা কিন্তু প্রতিটা পর্বের মাধ্যমে তোমাদের সুন্দরভাবে সবকিছু শেখানো আছে। পুরো অনুশীলনীর সকল অঙ্ক সমাধান করে দিয়েছি কয়েকটা পর্বের মাধ্যমে। সেই ভিডিওগুলো তোমরা না দেখে থাকো তাহলে উপরের আই বাটনে গিয়ে বা নিচের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারো। অবশ্যই অনুশীলনীর অঙ্কগুলো করে তারপরে এমসিকিউ অঙ্কগুলো করতে আসবা, না কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাই তোমাদের পূর্বে অনুশীলনীর অঙ্কগুলো করার অনুরোধ করছি। তো দেখো এখানে 1 হয়, একে একে মিলে গেল, শূন্য বসানোর প্রয়োজনে আমরা পরের জোড়াটা নামিয়ে আনবো 21। এখানে যেটা হয় তার সাথে 2 গুণ করে এখানে বসাতে হয়, একের সাথে 2 গুণ করলে 2 হয়। এবং এখানে যেটা নেব সেটা দ্বারাই পুরো সংখ্যা গুণ করে যেটা হবে সেটা এখানে বসাবো। তাহলে 1 দ্বারা 21 গুণ করলে 21ই হয়। দেখো শূন্য হচ্ছে, এটা মিলে গেছে। এইবার আমরা যে দশমিকের পূর্ব পর্যন্ত যেটা বড় করেছিলাম, এখানে 1 নিয়েছিলাম, এখানে 1 হয়েছিল। তাহলে যেহেতু প্রথম সংখ্যার পরেই দশমিক ছিল, আমরা এইখানে দশমিক দিয়ে দেবো। তাহলে আমরা কত পেলাম? 1.1 পেলাম কিন্তু উত্তর। তাহলে আমরা লিখতে পারি 1.21 এর বর্গমূল কত? 1.1। তাহলে এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝেছো। এবার দেখো 0.02 এর বর্গ কত। এর বর্গ মানে কি? আমরা পূর্বেরটা দেখেছি কিন্তু 0.02 তার উপরে স্কোয়ার, বর্গ মানে সেটার উপরে স্কোয়ার। তো 0.02 বর্গ কত হয়? আমাদের কিন্তু অপশন দেওয়া ছিল, আমি দিই নাই কেন? তোমাদের অপশন দেখলে অনেক সময় সমস্যা হয়, ভুল লাগাতে পারো। তো এই যে দশমিকের বর্গ করার সময় একটু খেয়াল করবা, অনেকে কিন্তু 0.2 এর স্কোয়ার করে কত হয়? 4 হয়। 0.4 এটা উত্তর লিখে দিবা, কিন্তু না, এটা কিন্তু ভুল। তো দেখো এটার বর্গ মানে কি? 0.02
গণিত 0.02 বর্গ মানে আমরা জানি সেই সংখ্যা 2 বার গুণ। তো এবার দেখো এই দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে, এই যে উত্তরের দশমিকের পরেও কিন্তু ততগুলো অঙ্ক থাকবে। কি রকম? এখানে আছে কয়টা? 2টা। এখানে আছে কয়টা? 2টা। তাহলে এই যে দশমিকের পরেও কিন্তু 2 আর 2 4টা অঙ্ক বসাতে হবে। তাহলে আমরা যদি এই 2টা গুণ করি, 2 আর 2 গুণ করলে কত হয়? 4 হয়। তো আমরা একটা অঙ্ক পেলাম। আরও বসানোর দরকার কয়টা? আরও কিন্তু 3টা বসানোর দরকার, কারণ আমরা গুণে দেখলাম যে এখানে মোট 4টা অঙ্ক বসবে। তাহলে আমাদের আর কিন্তু অঙ্ক নাই, 0 0 গুণ করা যায় না। আমরা এখন কি করব? এই ঘরগুলো পূরণ করব কি দিয়ে? 0 দিয়ে পূরণ করে দেবো। 3টা 0 বসালেই আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। তাহলে উত্তর কত হলো? 0.0004। তাহলে এটাই কিন্তু উত্তর। আশা করি বুঝেছ। আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। মনে করো তোমাদের পরীক্ষায় পড়েছে 0.003 এর বর্গ। তাহলে 0.003 এর বর্গ মানে 0.003 গণিত 0.003। তাহলে এটার আমরা উত্তর কীভাবে লিখব? দেখো আমাদের এখানে 3টা অঙ্ক আছে, এখানেও 3টা অঙ্ক আছে, মোট 6টা অঙ্ক। তাহলে আমরা দশমিকের পরে 6টা অঙ্ক ব্যবহার করব। তাহলে আমাদের শূন্যবাদে অঙ্ক কয়টা আছে? শূন্যবাদে যে অঙ্ক 2টা আছে এই 2টা গুণ করে নেব। 3 আর 3 গুণ করলে কত হয়? 3 3 9 হয়। কিন্তু আমরা একটা অঙ্ক পেয়েছি, আরও বসানোর দরকার 5টা অঙ্ক। তাহলে 5টা অঙ্ক কী দিয়ে পূরণ করব? 0 দিয়ে। তাহলে হলো উত্তর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। দশমিকের গুণ এইভাবে করতে হয়। তো আমরা পরবর্তীতে 6 নম্বর এমসিকিউটা লক্ষ্য করব। তো দেখো 6 নম্বরে বলছে বর্গমূলে যত দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে, এর পরের অঙ্ক কত হলে 1 যোগ করতে হবে। তো মনে করো তোমাদের 3 দশমিক স্থান পর্যন্ত অঙ্ক করতে বললো, দশমিকের পরে 3টা ঘর সংখ্যা নিতে হবে। তো আমরা কত ঘর নেব? 4 ঘর নেব। 2 3 4 এরকম আছে। আমাদের মনে করো পরীক্ষায় পড়লো যে 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো। তাহলে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করলে আমরা এই 3টা লিখবো। তাহলে হচ্ছে 0.2 3 4। এই যে দশমিকের পরে যে সংখ্যাটা, এটা কিন্তু খেয়াল করতে হয়। এটা যদি কত থেকে হয়? 5 6 7 8 9 এই সংখ্যাগুলো হয়, তাহলে কিন্তু 1 যোগ করতে হবে। আর যদি এর পূর্বে হয়, অর্থাৎ 4 3 2 1 এর মধ্যে হয়, তাহলে কিন্তু 1 যোগ করার প্রয়োজন নেই। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর এখন সঠিকভাবে দিতে পারবো যে বর্গমূলে যত দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে, এর পরের অঙ্ক কত হলে 1 যোগ করতে হবে। অর্থাৎ এই যে পরের অঙ্কটা, এখানে যেমন 3 ছিল, তো আমাদের 1 যোগ করার প্রয়োজন হয়নি। যদি 5 6 7 8 9 এর মধ্যে থাকতো তাহলে কিন্তু 1 যোগ হতো। তাহলে আমরা বলতে পারি যে ঘ নম্বরটা সঠিক উত্তর। এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে ঘ নম্বরটা হবে সঠিক উত্তর। তো আমরা পরবর্তী এমসিকিউটা লক্ষ্য করি। দেখো 12.21 এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তো আমাদের কিন্তু বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পরে 2 ঘর যাবে। এই 1 ঘর, এই 1 ঘর, 2 ঘর যাবে। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত বললে আমরা আর 1 ঘর নেব অতিরিক্ত। কেন? কারণ এই ঘরের যদি সংখ্যা 5 6 7 8 9 এই যে এর মধ্যে হয়, তাহলে এই পূর্বের সংখ্যার সাথে কিন্তু 1 যোগ হবে। এটা কিন্তু আমি অঙ্কে তোমাদের বারবার দেখিয়েছি। তো আমরা প্রথমে এটা 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করে নিব। তো দেখো আমরা যদি এই অঙ্কটা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করি তাহলে এইটা পাবো, কিন্তু আমাদের নিতে বলেছে কত? 2 দশমিক স্থান পর্যন্ত। আমরা তৃতীয় সংখ্যাটা লক্ষ্য করব। এটা যদি 5 6 7 8 9 এর মধ্যে হয়, তাহলে পূর্বেটার সাথে 1 যোগ করার প্রয়োজন হয়। যেহেতু এটা 4, সেহেতু এটার সাথে 1 যোগ করার প্রয়োজন। তাহলে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত অঙ্ক কত হচ্ছে? 3.49। তাহলে এটাই কিন্তু উত্তর। তো আমরা বলতে পারি অপশনের কটা সঠিক উত্তর। আমি কিন্তু তোমাদের অনুসরণীতে বর্গমূল করে দেখিয়েছি, এই জন্য এখানে বিস্তারিতভাবে আলোচনা করলাম না, বা কীভাবে বর্গমূল করতে হয় সেটা দেখালাম না। তোমরা অনুসরণের অঙ্কগুলোতে গিয়ে দেখে আসতে পারো। আমরা এখন পরবর্তী এমসিকিউটা লক্ষ্য করবো। দেখো 8 নম্বর এমসিকিউটা লক্ষ্য করো। এতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে নিচের কোনটি হবে? একটু খেয়াল করো, লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ কি সেটা আমাদের জানা প্রয়োজন। আগে এই যে যেই ভগ্নাংশটা দেওয়া আছে, এইটার প্রথমে কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। এইটার গসাগু নির্ণয় করে যত গসাগু হবে এই দুইটাকে ভাগ করে আমরা যেই উত্তরটা পাবো সেটাই হচ্ছে সঠিক উত্তর। তো আমরা প্রথমে কি করব? গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করার নিয়ম কি? নিচেরটা দিয়ে এইটাকে ভাগ করা। এটা কিন্তু সহজ নিয়ম একদম। তো আমরা প্রথমে ভগ্নাংশটা তুলবো। দেখো আছে হচ্ছে 64 ভাগ 36। তাহলে আমরা এই 36 দিয়ে 64কে ভাগ করব। তো 36 দিয়ে 64কে ভাগ করলে কিন্তু একবার যাবে, 2 বার হলে 64 বেশি হয়ে যাবে। আমরা পাচ্ছি হচ্ছে 36। তো এটা বিয়োগ করলে পাবো হচ্ছে 28। এবার আবার এটা এখানে আমরা ভাগশেষ যেটা পাবো সেটা দিয়ে আবার পূর্বে যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটার সাথে এটা ভাগ হবে। তো 36কে আমরা 28 দ্বারা ভাগ করব। এখানেও কিন্তু একবার যাবে, একবার গেলে হয় 28। এটা যদি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 8। এবার এই 8 দ্বারা আবার ভাগ করবো কাকে? এই যে পূর্বে যেটা দিয়ে ভাগ করলাম সেটাকে। তাহলে এখানে 28 দিয়ে 8কে ভাগ করলে 3 8টা কিন্তু 24 হয়। আমরা 3 বার দিতে পারি 24। এবার বিয়োগ করলে পাবো 4। এবার এই 4 দিয়ে আবার কাকে ভাগ করব? এই 8কে ভাগ করব। 8 দেখো 2 বার যাবে, 4 দুগুণে কিন্তু 8 হয়। তো আমরা যতবার এই যে ভাগশেষ যতবার আমাদের শূন্য না হবে, এরকম শূন্য না হবে, ততবার আমরা ভাগ করতে থাকবো, এবং যেই সংখ্যা দ্বারা ভাগ করে শূন্য হবে সেটাই হচ্ছে গসাগু। তাহলে এখানে আমরা 4 দ্বারা ভাগ করে শূন্য হয়েছে, তাহলে এইটার গসাগু হচ্ছে 4। এখন আমরা 4 দিয়ে এই দুটার কাটাকাটি করব, বা বলো ভাগ করব, যে কোনোটা করলেই হলো। কাটাকাটি আর ভাগে একই জিনিস। তো আমরা 4 দিয়ে যদি 64কে ভাগ করি, দেখো 4 ভাগ 64, 4 1 4, 24 হচ্ছে, 4 6 কিন্তু 24। আমাদের ভাগফল কত হচ্ছে? 16। তাহলে আমরা 4 দিয়ে যদি এটা কাটি তাহলে পাবো হচ্ছে 16।
এবং 4 দিয়ে যদি 36কে কাটি বা 36কে ভাগ করি 4 নং কিন্তু 36 হয়, তাহলে আমরা নিচে পাবো 9। তাহলে আমরা সর্বসাফল্যে পেলাম কত দেখো 16/9। তাহলে এটাই কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে আমরা অপশনটা দেখি যে কোথায় 16/9 আছে বা 9/16 আছে। তো দেখো ঘ নম্বরে কিন্তু 9/16 বা 16/9 যেটাই বলো এটাই আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে প্রথমে গসাগু করে নিতে হবে, এবং গসাগুর যে উত্তরটা হবে সেটা দিয়ে দুইটাকে ভাগ বা কাটাকাটি করো, যেটাই করো আমরা সেটা করার পরে কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে যাব। এখন আমরা পরবর্তী এমসিকিউ লক্ষ্য করব। তো দেখো 9 নম্বর বলছে কি, এই যে একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশটি কোন ধরনের ভগ্নাংশ। আমরা একটু ভালো করে লক্ষ্য করব সংখ্যা দুইটা, এখানে আছে 16, এখানে আছে 25। অপশনগুলো আমরা দেখি, অমূলদ, পূর্ণবর্গ, ঋণাত্মক, অবাস্তব। অমূলদ এটা কিন্তু অমূলদ না, কারণ বিভিন্ন সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায়, তাহলে অমূলদ হচ্ছে না। ঋণাত্মক মানে বিয়োগ চিহ্ন থাকবে, এটা ঋণাত্মকও না, অবাস্তবও নয়, অবাস্তব হবেই না। তাহলে আমরা বলতে পারি পূর্ণবর্গ। এটা কিসের পূর্ণবর্গ? মনে করো 4-এর বর্গ করলে কিন্তু 16 হয়, 5-এর বর্গ করলে কিন্তু 25 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পূর্ণবর্গ সংখ্যা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা কিন্তু অনুসরণীতে এগুলো বারবার শিখিয়েছি তোমাদের। আমরা পরবর্তী এমসিকিউটা লক্ষ্য করব। তো দেখো এখানে মিশ্র একটা ভগ্নাংশ দেওয়া আছে, এর বর্গমূল নিচের কোনটি? এইটার বর্গমূল কোনটি? আমরা কিন্তু অনুসরণী অঙ্কে এই ধরনের অঙ্ক করেছিলাম। অপশনগুলো দেখো, অপশনগুলোও কিন্তু মিশ্র ভগ্নাংশের অপশন, এখানে কিন্তু দশমিকের অপশন নাই। সুতরাং প্রথমে আমরা এটা ভেঙে নিব। তো এইটা যদি আমরা মিশ্র ভগ্নাংশতে সাধারণ ভগ্নাংশে পরিণত করি, প্রথমে এই দুইটার গুণ, তারপরে এটার সাথে যোগ, এটা করলে আমরা পাবো হচ্ছে 169, নিচে আছে কত 49। এর বর্গমূল মানে বর্গমূল চিহ্নটা আছে, আমরা কিন্তু অনুসরণীতে এগুলো করেছি, এই জন্য আমি বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করছি না। তো আমাদের কিন্তু বর্গমূল চিহ্নটা তুলতে হবে। তুলতে হলে এই যে নিচে যেটা থাকে অর্থাৎ হরে যেটা থাকে সেটা দ্বারা দুইটাকেই গুণ করতে হয়। তাহলে 169 গুণিত 49 লিখতে পারি, এবং নিচেই 49 তো আছেই, গুণিত 49 লিখতে পারি। এখন আমাদের কি হচ্ছে, এখন এই দুটা গুণ করতে হবে। এই দুটা যদি আমরা গুণ করি আমরা পাবো হচ্ছে 8241, এবং নিচে দুইটা 49 আছে, আমরা একটা 49-এর উপর স্কোয়ার দিতে পারি। স্কোয়ার মানে দুইটা 49 হয়ে যাচ্ছে, 49 স্কোয়ার। রুট তো আছে, রুট আমরা আলাদা আলাদা দুজনকে দিয়ে দিলাম, যেহেতু এইখানে দেওয়া আছে দুইটার উপরেই, তো দুইটার উপর দেওয়া মানেই দুইজনই পাবে, আমরা আলাদা আলাদা দিয়ে দিলাম। দেখো এই স্কোয়ার এবং রুট কেটে যায়, তাহলে থাকছে কত নিচেই 49 থাকছে। এবং এটা যদি আমরা বর্গমূল করি, অর্থাৎ তোমরা যদি রুট দিয়ে ক্যালকুলেটারে এই সংখ্যাটা দাও, তাহলে তোমরা পাবা 90.779953 এভাবে চলতে আছে, এই সংখ্যাটা পাবা। তো এখন কিন্তু এই 49 দিয়ে এটাকে ভাগ করে আমাদের কিন্তু এরকম মিশ্র ভগ্নাংশ বানাতে হবে। তো আমরা ভাগ করব কোন অংশকে? আমরা অখণ্ড বা পূর্ণ অংশকে ভাগ করব। অখণ্ড বা পূর্ণ অংশ কোনটা মনে আছে তো? হ্যাঁ, দশমিকের পূর্বে যেটা থাকে সেটা আমরা কিন্তু ভিডিওর প্রথমেই শিখেছি। তো দশমিকের পূর্বে কত আছে? 90 আছে। এই সংখ্যাটার ভাগ করব, 90কে ভাগ করব 49 দিয়ে। তো আমরা যদি এই সংখ্যাটা নিই, তাহলে পরের সংখ্যাটা অবশ্যই লক্ষ্য করতে হবে। পরের সংখ্যাটা যদি 4 থেকে বড় হয় তাহলে কিন্তু পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হয়। তাহলে দেখো এখানে কিন্তু 7 আছে পরের সংখ্যাটা, তাহলে 90-এর সাথে 1 যোগ হবে, কত হয়? 91 ভাগ 49। তাহলে 49 দিয়ে আমরা যদি 91কে ভাগ করি, তো 49 কয়বার যায়? 91-এর মধ্যে একবার যায়, দুইবার হলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 49 লিখতে পারি। এটা এবার বিয়োগ করব, বিয়োগ করে দেখো কত পাই? 42 পাচ্ছি। তো আর কিন্তু ভাগ হচ্ছে না, আমরা দশমিকে আনবো না। তাহলে সর্বসাফল্যে পেলাম কত? 1/49 42, দুঃখিত এখানে 42 হবে, নিচেরটা উপরে যাবে 42 49। তো আমরা কিন্তু এটা পেলাম, কিন্তু এটার সাথে কোনো অপশন কিন্তু মিলছে না, উত্তর হচ্ছে না। তাহলে আমরা পেয়েছি কত? ভালো করে খেয়াল করো, 1/42/49। তো এইটাকে দেখো কাটাকাটি করা যায়, 7 দিয়ে কিন্তু আমরা দুইটাকেই ভাগ করতে পারি। 6-7টা কিন্তু 42 হয়, 7-7টা কিন্তু 49 হয়। তাহলে দেখো থাকছে কত? 1/6-7। এই যে যেটা পেলাম এটাই কিন্তু উত্তর। আমরা বলতে পারি যে গ নম্বরটা 1/6-7 এটা সঠিক উত্তর। আশা করি এই অঙ্কটা কিভাবে করলাম বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো অঙ্কটা করার নিয়ম একই। অনেক সময় দেখা যাচ্ছে যে এইভাবে মিশ্র ভগ্নাংশ না দিয়ে, পূর্ণ সংখ্যা এইভাবে না দিয়ে দেখা যাচ্ছে দশমিক দিয়ে দিল, যে 20.23 এর মধ্যে কোনটা উত্তর, এইভাবে বিভিন্ন দশমিক দিল। তো তখন কিন্তু আমরা এই যে শুধু 90 নিলাম এইভাবে ভাগ করবো না, তখন আমরা পুরো সংখ্যাকেই ভাগ করব। যদি দশমিক থাকে তখন আমরা পুরো সংখ্যাকেই ভাগ করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। তো দেখো সৃজনশীল এমসিকিউটা লক্ষ্য করো। দশমিক ভগ্নাংশের কি সমস্যা আমরা দেখে নিই। প্রথম বলছে দুইটি অংশ থাকে। হ্যাঁ, আমরা দেখেছি দশমিক ভগ্নাংশের দুইটি অংশ থাকে, দশমিকের পূর্বে একটা অংশ, দশমিকের পরে একটা অংশ। তো এটা আমরা বলতে পারি সঠিক উত্তর। বাম অংশকে বলা হচ্ছে অখণ্ড বা পূর্ণ অংশ, তার মানে এই যে বাম পাশে যেটা আমরা দেখেছি এটা অখণ্ড বা পূর্ণ অংশ, সঠিক উত্তর। ডান অংশকে বলা হচ্ছে দশমিক অংশ, হ্যাঁ এটাও সঠিক উত্তর। তো আমরা বলতে পারি যে অপশন ঘটা সঠিক, 1, 2 ও 3। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এটা কিন্তু তোমরা মনে রাখবা, পরীক্ষায় যে কোনোভাবে আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। 3-এর বর্গমূল কত? 3-এর বর্গমূল মানে কি? √3।
তো তোমরা যদি ক্যালকুলেটরে চাপ দাও √3 করো তাহলে কিন্তু এটাই পাবা 1.732, তাহলে এটা সঠিক উত্তর। এবার দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে 1.74। তো দেখো 2 দশমিক স্থান পর্যন্ত নিতে হলে পরের সংখ্যাটা লক্ষ্য করতে হবে। আমরা পরের সংখ্যা দেখছি 2, পরের সংখ্যা যদি 5, 6, 7, 8, 9 এর মধ্যে হয় তাহলে 1 যোগ করতে হয় পূর্বেরটার সাথে। যেহেতু 5 থেকে ছোট সেহেতু পূর্বেরটার সাথে 1 যোগ করার প্রয়োজন নাই, তাহলে আমরা বলতে পারি যে এই অপশনটা ঠিক নাই, কারণ এরা 1 যোগ করে দিয়েছে, তাহলে বলতে পারি ভুল উত্তর। এবার দেখো বলছে অমূলদ সংখ্যা। তো দেখো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার উপর রুট মানেই কিন্তু অমূলদ সংখ্যা, তাহলে আমরা বলতে পারি যে এটা অমূলদ সংখ্যা, তাহলে এটা সঠিক উত্তর। তো যদি নিচে দেওয়া থাকতো নিচের কোনটি সঠিক, তাহলে আমরা বলতে পারতাম 1 ও 3 এটা সঠিক। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। তো দেখো এখানে কি বলছে, উদ্দীপকটি পড়ে 13, 14 ও 15 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো আমরা এই উদ্দীপকটা পড়বো, তারপরে পরের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো উদ্দীপক কি বলছে, 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 7। তো আমরা কিন্তু ক্রমিক সংখ্যা কি, বর্গের অন্তর কি, এগুলো কিন্তু অনুশীলনীতে শিখেছি, পূর্বে সৃজনশীল অঙ্কেও শিখেছি। আমি বারবার বলছি তোমরা এই এমসিকিউ করার পূর্বে অনুশীলনের অঙ্কগুলো দেখে আসবা। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই তোমরা ভিডিওগুলো দেখতে পারবা। তো আমরা ক্রমিক সংখ্যা বলতে জানি যে পরপর যে সংখ্যাগুলো সেটা তাদের বর্গ, বর্গ মানে আমরা জানি সেটার উপর স্কোয়ার, অন্তর মানে কি সেই সংখ্যা দুটোর বিয়োগ, অন্তর মানে বিয়োগ। তো বিয়োগ কত হলে, দেখো 7 হলে। তাহলে প্রশ্নটা লক্ষ্য করি সংখ্যা দুটি কত। তো এখানে দেখো কয়েকটা অপশন দেওয়া আছে, আমরা অপশন টেস্ট করলেই কিন্তু এই উত্তরে পৌঁছে যেতে পারি। কিভাবে সংখ্যা দুটোর বর্গ করব, বর্গ করে দেখব যে সংখ্যা দুটোর মধ্যে ব্যবধান কত। যদি 7 হয় তাহলে সেটাই কিন্তু উত্তর। তাহলে আমরা দেখো প্রথমটা দেখি, 2 এর বর্গ করলে 2 দুগুণে 4 হয়, 3 এর বর্গ করলে 3 3 9 হয়, তাহলে 4 আর 9 বিয়োগ করলে কিন্তু কত হয় 5 হয়, তাহলে এটা হচ্ছে না। পরেরটা আমরা দেখি, বড় সংখ্যা প্রথমে করি তাহলে বিয়োগ করতে সুবিধা হবে। 4 এর বর্গ করলে 4 4 16 হয়, 3 এর বর্গ করলে 3 3 9 হয়, তাহলে 16 থেকে আমরা যদি 9 বাদ দিই কত হয়, তাহলে কিন্তু আমরা 7 পাচ্ছি। তো দেখো বর্গের অন্তর কত বলেছে, 7 বলেছে, তাহলে আমরা বলতে পারি এটা সঠিক উত্তর। পরেরটা দেখি, 5 5 কত হয় 25, 4 4 16, 25 আর 16 বিয়োগ করলে 7 থেকে বড় হয়ে যাবে, এটাও তদ্রূপ। তাহলে আমরা সঠিক উত্তর পেলাম 3 ও 4। তাহলে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, ক্রমিক সংখ্যা দুইটা কত 3 এবং 4। দেখো এই দুটো কিন্তু পরপর সংখ্যা, 3 এর পরে 4। তাহলে আমরা পরবর্তী এমসিকিউটা লক্ষ্য করি, সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত। তো এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি, সমষ্টি বলতে কি বোঝাচ্ছে, যোগ। পূর্বেরটা বলেছিল, এখানে বলেছিল কি অন্তর মানে বিয়োগ, সমষ্টি মানে যোগ। তাহলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি, 4 এর বর্গ করলে কত হয় 16, 3 এর বর্গ করলে 9 হয়, 3 3 9, তাহলে এই দুটি যদি আমরা যোগ করি কত পাবো, 9 6 যোগ করলে কত হয় 15 5 হাতে 1 11 2, আমরা কত পাচ্ছি 25 পাচ্ছি। দেখো খ নম্বরটা কিন্তু সঠিক উত্তর। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। আমরা পরবর্তী এমসিকিউটা লক্ষ্য করি, সংখ্যা দুইটির গুণফলের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে সংখ্যা দুইটির গুণফল প্রথমে বের করতে হবে। সংখ্যা দুইটি কত কত, 3 এবং 4, 3 4, তাহলে গুণফল মানে দুটা গুণ, এই দুটা গুণ করলে কত হয় 3 4 কিন্তু 12 হয়। তো গুণফলের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো এবার এটার সাথে কত যোগ করলে যোগফলটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা যদি পূর্ণবর্গ সংখ্যাটা একটু লক্ষ্য করি, 1 এর বর্গ করলে কত হয় 1ই হয়, 2 এর বর্গ করলে কত হয় 4 হয়, 3 এর বর্গ করলে কত হয় 9 হয়, 4 এর বর্গ করলে কত হয় 16 হয়। তো দেখো এখানে সংখ্যাটা আছে কিন্তু 12, কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা দেখতে পাচ্ছি কত 16, 9 4 1। যেহেতু যোগ করার কথা বলেছে তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত 16, তাহলে 12 এবং 16-র মধ্যে ব্যবধান কত, এটা যদি বিয়োগ করি ব্যবধান কত পাবো 4। তাহলে আমরা বলতে পারি যে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, 4 যোগ করলে কিন্তু পূর্ণবর্গ হবে। 12 কিন্তু পূর্ণবর্গ নয়। তো দেখো এখানে কিন্তু পূর্ণবর্গ সংখ্যার মধ্যে 12 নাই, আছে 9 16 4, তাহলে আমরা বলতে পারি যে 4টা সঠিক উত্তর। এইটা যদিও ছোট সংখ্যা, এই জন্য আমরা পরের পূর্ণবর্গ সংখ্যা কত আছে সেটা দেখে কিন্তু উত্তরটা বের করতে পারলাম। কিন্তু অঙ্কটা যদি বড় হতো, বড় সংখ্যা দেওয়া থাকতো, তখন কিন্তু পূর্ণবর্গ বের করার নিয়মটা একটু অন্যরকম। তো আমরা কিন্তু অনুসরণীতে কীভাবে পূর্ণবর্গ বের করতে হয় সেটা শিখেছি, সৃজনশীলেও শিখেছি। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখলেই সব কিছু বুঝতে পারবা। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে, এবং কোনো অঙ্ক নিয়ে যদি সমস্যা থাকে জানাও আমাদের কমেন্টে, আমরা চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।